আমাকে ছাড়ুন, ব্যথা লাগছে। না, ছাড়বো না। লাগুক ব্যথা, তাও তোমাকে আর ছাড়বো না। আমি এবার চিৎকার করব, কিন্তু প্লিজ আমাকে ছাড়েন। কেন চিৎকার করবে? এতদিন পর তাও তুমি আমার সাথে এমন করবে? হ্যাঁ, করব। আমি আপনাকে চিনি না, জানি না, আবার আমার হাত ধরছেন। কত বড় সাহস! তুমি আমার মায়া, তাই তোমার হাত ধরার অধিকার আমার আছে। মানে কি? আমি মায়া না। হ্যাঁ, তুমি মায়া। আরে, আমি আপনার মায়া না, একটু বোঝার চেষ্টা করেন। আমি কিছু বুঝতে চাই না। তুমি এখন আমার বাড়ি যাবে, আমার সাথে থাকবে। আচ্ছা, আমার কথা আগে ভালো করে শুনেন, তারপর আপনার কথা মেনে নেব। হুম, বলো। দেখুন, আমি বোরকা পরা আছি, মুখ ঢাকা আছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আর ওই যে বাড়িটা দেখছেন, ওখানে থাকি। তাহলে আমি কিভাবে আপনার মায়া হই বলেন? আমি আমার মায়ার চোখ খুব ভালো করে চিনি, তাই তুমি যতই নিজেকে আড়াল করো না কেন, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। উফ রে, মহা মুশকিলে পড়লাম তো। আপনি কি একা রাস্তায় বের হয়েছেন নাকি সাথে কেউ আছে? একাই বের হয়েছি। জানো, ওরা আমাকে ঘর বন্দি করে রাখে, তোমার কাছে আসতে দেয় না। তাই আজকে সবাইকে ফাঁকি দিয়ে তোমার কাছে এসেছি। আপনার বাড়ি ফিরে যান, সবাই চিন্তা করবে তো। আর আপনাকে কতবার বলবো যে আমি মায়া না? তুমি আমার সাথে চলো, তাহলে বাড়ি ফিরে যাব। আর কিছু বলল না লোকটা। মেয়েটার হাত ধরে দাঁড়িয়ে আছে, কোনোভাবে হাত ছাড়াতে পারছে না মেয়েটা। লোকটাকে আগে কখনো দেখেনি মেয়েটা। লোকটার স্বভাব একদম বাচ্চাদের মতো। বাচ্চারা যেমন কোনো কিছু নিয়ে বায়না করে, তেমন উনিও করতে আছে। এমন সময় মেয়েটার বাবা মেয়েটাকে দেখে ডাক দিল। তানিশা, তুই এখানে এই ছেলেটার সাথে দাঁড়িয়ে আছিস কেন? বাবা দেখো, আমি এই লোকটাকে চিনি না, উনি বলছে আমি নাকি ওনার মায়া। কখন থেকে বলে আসছি আমার হাত ছাড়তে, তাও ছাড়ছে না। আমার মেয়ের হাত ছেড়ে দাও। না, ছাড়বো না। ও আমার মায়া। বাবা কিছু একটা করো। লোকটার এসব কাণ্ড দেখে রাস্তায় লোকের ভিড় জমা হলো। সবাই বলছে এই ছেলেটাকে কেউ চেনে না। একজন আমার হাত ছাড়ানোর জন্য এগিয়ে গেছে, দেখে তার গায়ে ঢিল ছুঁড়ে মারছে। এর মধ্যে একজন এসে বলল ছেলেটাকে সে চেনে, সম্পর্কে তার আত্মীয় হয়। সেই লোকটা বাড়িতে ফোন দিয়ে এইসব ঘটনা জানিয়ে দিল। কিছুক্ষণ পর দুটো লোক আসলো, একজন ওনার বাবা আর একজন চাচা। আমার বাবাকে দেখে ওই লোকটার বাবা জড়িয়ে ধরে কান্না করে দিল। এত বছর পর তোর সাথে দেখা হয়েছে, তাও আবার এইরকম ভাবে হবে তা কখনো ভাবি নাই রে। সবকিছু ভাগ্য রে, আজ আমার সবকিছু আছে, শুধু সুখ নাই রে। কেন, কি হয়েছে? তোর ছেলের এমন অবস্থা হলো কি করে? সে অনেক কথা ভাই, এখন মইনকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আমার বাসায় চল এখন। হ্যাঁ বাবা, চলো, আমরা মায়াদের বাসায় যাই। চলো বাবা। আচ্ছা। তানিশা, তোর আজকে কলেজে যেতে হবে না, বাসায় চল। হুম। সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। থুরবাল, ভাল লাগে না। একটা উটকো ঝামেলার জন্য আজকে কলেজে যাওয়া হলো না। কোথাকার কোন পাগল ছেলে তার জন্য আমার দিনটা মাটি করলো। আর কোনো মেয়ে পেল না, আমাকে এই মায়া বানিয়ে দিল। অসহ্য। এসব মনে মনে বলতেই বাড়ি এসে গেলাম। আমি বোরকা ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য আমার রুমে যাব, তখনই মুইন পেছন থেকে ডাক দিল। ওই মায়া, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। জাহান্নামে যাচ্ছি, যাবেন? মেজাজ দেখিয়ে বলছি। সকাল থেকে যেসব হচ্ছে আমার সাথে, তা আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, যাব। জাহান্নাম দেখবো, কত মজা। একদম চুপচাপ এখানে বসে থাকেন। মায়া। চুপ। সবাই মুইনকে বুঝিয়ে জোর করে টিভি অন করে বসিয়ে রাখলো। আমি আমার রুমে এলাম। এবার বলি, প্রতিদিনের মতো সকালে কলেজের উদ্দেশ্যে রওনা দিই। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটা ছেলে এসে আমার সামনে দাঁড়ায়। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। ছেলেটা দেখতে অনেক সুন্দর, কিন্তু অগোছালো টাইপের। কারো স্পর্শ পেলাম আমার হাতের উপর। তখন ছেলেটার থেকে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকালাম। মন চাইছিল আরেকটা হাত দিয়ে ছেলেটার গালে থাপ্পড় দিই, কিন্তু দিতে পারিনি। যদি উল্টোপাল্টা কিছু করে, এই ভয়ে। এরপরে ঘটনা শুনলেনি তো। এখন ফ্রেশ হয়ে রুমের দরজা লক করে শুয়ে আছি। একটু ঘুমও আসছে। এমন সময় দরজায় টোকা দিতেই আছে।
মেজাজ খারাপ নিয়ে দরজা খুললাম, দেখি মুইন দাঁড়িয়ে আছে। ওই হয়েছে কি হ্যাঁ, এভাবে দরজা ধাক্কা দিতে আসেন কেন? মুইন আমার দিকে হা করে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি আবার বললাম, এই যে মুইন, এই আপনার সমস্যা কি? এখন দেখছেন তো যে আমি মায়া না। তুমি আমার মায়া। এই মায়ার চোখ দেখে আমি তোমাকে ভালোবাসছি। আমি মায়া না, আমি তানিশা, বুঝছেন? না না না, আমার সেই মায়ার চোখ, এটা আমি ভুলতে পারিনি। অসহ্য। বলুন এখানে কেন আসছেন? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতে আছি, আর তুমি আমাকে রেখে এখানে বসে আছো। হ্যাঁ বসে আছি, বেশ করছি। এখান থেকে বেরিয়ে যান। তোমাকে না নিয়ে আমি কোথাও যাব না। এখনই আমার সাথে চলো। বলেই আমার হাত ধরে টেনে নিয়ে সবার কাছে গেল। সেখানে আমার মা, বাবা, ভাই, বোন, ওর বাবা, চাচা ছিল। সবাই বসা ছেড়ে দাঁড়িয়ে উঠল। মইনের এমন কাণ্ড দেখে মইনের বাবা বলল, কি হচ্ছেটা কি মইন? ওর হাত ছাড়। না বাবা, ও আমার সাথে এমন করছে কেন? তুমি ওকে একটু বকে দাও। আচ্ছা, তুই ওর হাত ছাড়ি দে। মইন আমার হাত ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে আছে। মইনের বাবা বলল, মইন, তুই গিয়ে টিভি দেখ, আমি একটু তানিশার সাথে কথা বলে আসি। বাবা, ও তানিশা না, ও আমার মায়া। আর তুমি আমাকে তোমাদের কথার মাঝে কেন রাখবে না? মায়াকে খুব বকে দিব, যাতে তোর সাথে খারাপ ব্যবহার না করে, তাই ওর সাথে কথা বলবো। আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। মইনকে রেখে আমি আমার বাবা, মা আর মইনের বাবা রুমে এসেছি। মইনের বাবা আমাকে তার পাশে বসিয়ে বলল, আমি জানি মা, তুমি খুব বিরক্ত হচ্ছ, কিন্তু আমি যে নিরুপায়। আমার ছেলেটা খুব ভালো, সবার সাথে ভালো ব্যবহার করত। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ওকে খুব ভালোবাসতো। ও এমন ছিল না, ভাগ্য আজ ওর এই অবস্থা করেছে। কেন, ওর কি হয়েছিল? ও যে তোমাকে মায়া বলে, সত্যি। একটা মেয়ের নাম ছিল নীরা। মইন ওর চোখ দেখে প্রেমে পড়েছিল, তখন নীরার নাম মায়া দেয়। মায়াকে ও প্রচন্ড ভালোবাসতো। ওদের 4 বছরের রিলেশন ছিল। আমাকে মায়ার কথা বলছে, তখন মায়ার পরিবারের সাথে কথা বলে ওদের বিয়ে ঠিক করি। বিয়ে হয়েছিল কি? না রে মা, ওদের বিয়েও ঠিক করেছিলাম, কিন্তু মায়া। তিনি কান্না শুরু করে দিল। আমার বাবা তাকে সান্ত্বনা দেয়। তার এইটুকু কথায় আমারও খুব খারাপ লাগে। তিনি নিজেকে শান্ত করে আবার বলা শুরু করে, ওদের বিয়ের কেনাকাটা করতে যাই। মায়া বিয়েতে যেভাবে সাজতে চেয়েছে, সেই অনুযায়ী আমরা বিয়ের কেনাকাটা করে বাড়ি ফিরে আসার রাস্তায় দেখি মায়া কাজী অফিস থেকে বের হচ্ছে। মইন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মায়ের সামনে দাঁড়ায়। আমরা গাড়িতে বসে থাকি। তারপর মইন মায়াকে বলে, মায়া, তুমি এখানে কেন? মইন, তুমি এখানে কেন এসেছো? তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছো কেন? কই না তো, ভয় পাবো কেন? না, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি ভয় পেয়েছো। না, বললে না তো কেন এসেছো? আমাদের বিয়ের শপিং করতে। আর তুমি? আর বলো না, আমার বান্ধবী তিন্নি আছে না, ওর বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেছে। তুমি আমাকে কিছু জানাওনি কেন? তাড়াহুড়ো করে আসছি, তাই তোমাকে জানাতে পারিনি। ও আচ্ছা, চলো আমি ওদের সাথে দেখা করে আসি। না, তোমার দেখা করতে হবে না, সবাই তোমার জন্য ওয়েট করে আছে, তুমি বাসায় যাও। আমি দেখা করবই, ওদের থেকে ট্রিট নিতে হবে তো। এর মধ্যে একটা ছেলে কাজী অফিস থেকে বেরিয়ে এসে মায়ের কাঁধে হাত দিয়ে বলল, মাই সুইট হার্ট, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার গাড়িতে গিয়ে বসতে। আবির, তুমি চুপ করো। মায়া, এই ছেলেটা কে? তোমার গায়ে হাত দিয়ে কথা বলে কেন? আমার পরিচিত। সুইট হার্ট, তুমি কেন মিথ্যে বলছো? এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আর কোনো লুকোচুরি না। মায়া, তোমাদের বিয়ে হয়েছে এসবের মানে কি? যা শুনছো তাই। এটা হতে পারে না। মায়া, তুমি সত্যিটা বলো। ডার্লিং, তুমি বোকা হাদারাম, মুইনকে সত্যটা বলে দাও। হ্যাঁ, আমি আবিরকে বিয়ে করছি। মায়ের গালে মইন থাপ্পড় মারে। আমার সাথে কেন এমন ভালোবাসার নাটক করলে? কেন ঠকালে? কি ভুল ছিল আমার? আমার স্বপ্ন কেন ভেঙে দিলে? আমার ভালোবাসায় কম ছিল কোথায়? উত্তর দাও। হ্যাঁ, তোমাকে ভালোবাসছিলাম, তোমার সৌন্দর্য আর টাকা দেখে। তোমার শাসন বারণ আমার ভালো লাগতো না। আমার হাত ধরতে হলেও আমার থেকে পারমিশন নিতে। আমার প্রতি তোমার ফিলিংস থাকতো না। সব সময় ইসলামের নীতিকথা নিয়ে পড়ে থাকতে। আধুনিক ছেলেদের সাথে তোমার কোনো মিল ছিল না। কখনো আমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাও নাই, যেখানে আমরা একান্তে সময় কাটাতে পারতাম। আর দেখো আবির,
ও নিজে থেকে ওর কাছে আমাকে ডাকতো, আমার সব ইচ্ছাও পূরণ করেছে। তুমি কোথায় আর আবির কোথায়? নিজের মতো খ্যাত গাইয়ে কাউকে দেখে বিয়ে করে সুখে থেকো। আমাদের ভালোবাসা পবিত্র রাখার জন্য এসব করছি, তাই বলে তুমি আমাকে ঠকাতে পারলে? এসব কথা আমাকে আগে বলতে। তুমি কি ভুলে গেছিলা যে আমাদের বিয়েও ঠিক হয়েছে? আমাদের 4 বছরের সম্পর্ক ভুলে যাওয়া কি এত সহজ? তোমাকে চিনতে মানে আমার ভালোবাসার মানুষকে চিনতে ভুল করছি। সুইট হার্ট, চলো আমরা যাই, আমাদের বাসর ঘরে সময় নষ্ট হচ্ছে। মঈন কান্না করতে করতে রাস্তায় মায়ার পায়ে ধরে। মায়া পা দিয়ে ধাক্কা দিয়ে মঈনকে ফেলে দেয়। খুব কান্না করে পাগলের মতো করছিল। ওর এরকম অবস্থা দেখে আমরা ওর কাছে যাই। ওর কিছু বন্ধুরা ছিল, তারা ঘটনা খুলে বলে। মায়া আবির চলে যায়। মঈনকে কোনো মতে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। কিছুক্ষণ পর মঈনকে বাড়িতে খুঁজে পাওয়া যায় না। ফোন অফ করে রাখে। সবাই খুব চিন্তায় পড়ে যায়। রাত 12টার দিকে মঈন একটা ব্রেক নিয়ে বাসায় ফিরে ওর রুমের দরজা লক করে দেয়। 3 দিন দরজা অফ রাখে। দরজা ভেঙে রুমে গিয়ে দেখি মায়ার ছবি আর ছবি। সিগারেট, মদ, ড্রাগ সারা রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন থেকে মঈনের শুধু একটা কথা, ওর মায়াকে লাগবে। পাগলের মতো করতো। ওকে শিকল দিয়ে আটকে রাখতে হয়েছে। 1 বছর ধরে মঈনের এই অবস্থা। কোনোভাবে ঠিক হচ্ছে না। মইনের বাবা কথা বলছে আর চোখের পানি মুছতে আসছে। আমিও কান্না করে দিছি। একটা মানুষ কতটা ভালোবাসলে কারোর জন্য পাগল হতে পারে। এর মধ্যে মুইন চিৎকার দিয়ে মায়া 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 বলতে আসে। আমরা সবাই মুইনের কাছে যাই। মায়া, তুমি আমাকে সেই কখন থেকে একা একা বসিয়ে রেখেছো? তুমি জানো না তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না? আচ্ছা, আমি এখন আপনার কাছে বসে থাকবো। মইনের প্রতি খুব মায়া হলো। মানুষটা কত কষ্ট পেয়েছে। আমরা মানুষ জাতি কত অদ্ভুত, তাই না? কেউ শুধু জানে নিঃস্বার্থভাবে ভালোবাসতে, আবার কেউ প্রয়োজন চাহিদার জন্য ভালোবাসা নিয়ে খেলা করে। প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারা একটা বারও ভাবে না ভবিষ্যতে তার সাথে এমন কিছু ঘটতে পারে। কি লাভ হয় একটা মানুষের জীবন নষ্ট করে? আর একটা মানুষের সাথে পুরো পরিবারের কতটা ক্ষতি হয়। পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। ভালোবাসতে না পারলে, তার সাথে সারা জীবন না থাকতে পারলে, মিথ্যা স্বপ্ন না দেখিয়ে তাকে বলে দিলেই তো হয় সেই রিলেশনশিপে জড়াতে পারবে না। ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসা উচিত। এইসব মানুষের বিচার আল্লাহ একদিন ঠিক করবে। ও মায়া, মায়া কি হলো? তুমি কথা বলছো না কেন? মইনের কথায় আমি আমার ভাবনা থেকে বেরিয়ে ওর কথার উত্তর দেই। জি বলুন। মায়া, আমার খুব ক্ষুধা লাগছে। একটু বসুন, আমি খাবার নিয়ে আসছি। না, আমি তোমার সাথে যাব। আচ্ছা চলুন। মইনের সাথে আমি খারাপ আচরণ করতে পারলাম না। ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ওর সাথে থেকে পাগলামি দেখতে ভালোই লাগছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এই যেখানে বসুন। তুমিও বসো। আচ্ছা। আমাকে খাইয়ে দাও। না, নিজের হাত দিয়ে খেয়ে নেন। তুমি খাইয়ে না দিলে আমি খাবো না? খাবো না। এখন আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু এরপর নিজে খাবেন। তোমার কথা শুনবো, তবে তোমাকে আমার সাথে সবসময় থাকতে হবে। হ্যাঁ। মইনকে খাইয়ে দিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়ালাম। কিরে মা, মঈন কি ঘুমিয়েছে? হ্যাঁ আঙ্কেল, মইন আমার কথা শুনেছে। এই 1 বছর আমরা কেউ ওকে সামলাতে পারিনি। আর তুই ওকে আজকে কতটা স্বাভাবিক করছিস তা বলে বোঝানো যাবে না। ওনাকে কি ডক্টর দেখাননি? বা মায়ার সাথে কি আর দেখা হয়নি? কত ডক্টরের কাছে নিয়ে গেছি, কিন্তু ও সেখানে গিয়ে ভাঙচুর করে এসেছে। ওর বেশি খারাপ অবস্থা দেখে আমি মায়ের কাছে, না নীরার কাছে গেছিলাম। ওকে মায়া বললে আমার ছেলের ভালোবাসার অপমান হবে। অনেক অনুরোধ করছি একটাবার মইনের সাথে দেখা করতে, কিন্তু নীরা আমাকে ফিরিয়ে দেয়। বাবা হয়ে ছেলের জন্য কিছু করতে পারিনি। তবে মা, তুই আজকে অনেক করছিস ওর জন্য। কালকে বাড়ি ফিরে কিভাবে ওকে সামলাবো এই টেনশনে আছি। আঙ্কেল, উনি যদি আমাকে না নিয়ে বাড়ি ফিরতে না চায় তখন কি করবেন? তাও তো ভাবার বিষয়। আমার মাথা আর কাজ করছে না রে মা। এর মধ্যে মইন চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে। আমি দৌড়ে তার রুমে গেলাম। আমাকে দেখে জড়িয়ে ধরে বলে, মায়া, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। কেন ভয় করছে? কি হয়েছে? আমি স্বপ্নে দেখলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো অনেক দূর, আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি আছি তো। এখন আমাকে ছাড়ুন আর চোখ মেলে তাকান। না না না, তোমাকে ছেড়ে দিলেই তুমি চলে যাবে। কোথাও যাব না। হুম। মইনা আমাকে ছেড়ে চোখ মেলে তাকিয়ে আমার 2 গালে তার 2 হাত দিয়ে বলে, আমার মায়াবতী
মায়ার চোখ সবসময় দেখতে চাই মায়া, আর আমার থেকে তুমি হারিয়ে যেও না। একদম কান্নাকাটি না, আপনাকে হাসলে সুন্দর লাগে, আর কাঁদবেন না। আচ্ছা, তুই বলছো তো তাহলে আর কাঁদবো না। এই তো গুড বয়। ইয়াহু, আমি গুড বয়, আমি গুড বয়। একেবারে বাচ্চাদের মতো করছে। মানুষটাকে যত দেখছি তত অবাক হচ্ছে আর ভালোও লাগছে। মাত্র এতটুকু সময় ওকে আমার অনেক আপন মনে হয়। কি করে পারলো নীরা এত জঘন্য কাজ করতে? এত ভালোবাসা পাওয়া তো সৌভাগ্য, যা সবার কপালে থাকে না। পৃথিবীতে ভালো মানুষগুলোই কষ্ট পায়। এই মায়া, চল একটু ছাদে যাই। সত্যি আপনি ছাদে যেতে চান? তুমি আছো তাই। আচ্ছা চলুন। ছাদে এলাম। মুইন কত খুশি, মনে হয় যে আকাশের চাঁদ হাতে পেয়েছি। মায়া, তুমি ছাদের পাশে যাবে না, আমার ভয় করে। ও মা, কত সুন্দর ফুলটা! এই ফুলটার নাম কি গো? গোলাপ ফুল। আমি আনমনে আকাশের দিকে তাকিয়ে একদল মুক্ত পাখি উড়ছে তা দেখতে আসি। এমন সময় মুইন আমার পেছন থেকে আমার চুলে গোলাপ ফুলটা গুজে দিল। তোমার লম্বা চুলে গোলাপ ফুল, মায়াবী চোখ, আর তোমার মিষ্টি হাসিতে অপূর্ব লাগছে। তাই বলছি। হ্যাঁ তাই। আমরা বিয়ে করব, তোমার পছন্দ মতো সব জিনিস আমি কিনে রাখছি, আর তোমাকে এবার কোথাও যেতে দিব না। আমাদের বিয়ে? হুম। না, আঙ্কেল ছাদে এসেছে। মইন, তুই এখনো? আমি আরো তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ বাবা, দেখো, আমি মায়াকে বলছি আমাদের বিয়ের কথা। ও আমাকে বলে বিয়ে করবে না। মায়া, মইনকে নিয়ে নিচে আয়, সন্ধ্যা হয়ে গেছে। আমি মুইনকে নিয়ে নিচে চলে এলাম। মইন, তুই এখন একটু আমাদের সাথে বস। তানিশাকে একটু একা ছাড়। সারাদিন মেয়েটাকে খুব জ্বালিয়েছিস। বাবা, তোমাকে আর কত বলবো যে ও আমার মায়া, ওকে মায়া বলে ডাকবে। আর হ্যাঁ, আমি মায়াকে একা ছাড়বো না, আমি ওর সাথে থাকবো। মায়া এখন বই পড়তে বসবে, পড়া শেষ হলে তোর সাথে এসে গল্প করবে। না, ও বই পড়বে আর আমি পাশে বসে থাকবো, ওকে একদম জ্বালাবো না। না, এখানে বসে টিভি দেখ। ও মায়া, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো, তোমার কথা বাবা শুনবে। আচ্ছা আঙ্কেল, উনি এত করে আমার পাশে থাকতে চাইছে, তাহলে থাকুক। তোর সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নাই রে মা। এই তানিশা, রান্নাঘরে আয়। এসেছি মা। সন্ধ্যায় নাস্তার জন্য গরম গরম বেগুনি, পকোড়া আর চা নিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলাম। আমার মা, বাবা, ভাই, বোন, মুইন, আঙ্কেল আর আমি সবাই খেতে বসলাম। মইন, তোমার আমাদের সাথে থাকতে খারাপ লাগছে না তো? না আঙ্কেল, আমার খুব ভালো লাগছে। আন্টি, আপনার রান্নাও আমার ভালো লাগছে। তোমার কি খেতে ভালো লাগে আমি বানিয়ে দেব। খিচুড়ি আর ইলিশ মাছ। আচ্ছা। আমরা কালকে সকালে চলে যাব ভাবি, আপনার এসব রান্না করতে হবে না। তোরা কালকে যেতে পারবি না, এটা নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। বাবা, আমরা চলে যাব, তখন মায়াকে সাথে নিয়ে যাব। বেশি কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নে। আহ, ওর সাথে রেখে কথা বলিস না। কি করব বল, ওকে ঠিক করতে হবে। ভালো একটা মেয়ে দেখে ওর সাথে বিয়ে দিয়ে দে। এমন পাগল ছেলেকে কেউ বিয়ে করবে না। মুইন ওর বাবার কথা শুনে গরম চা মুখে দেয়। উফ, আমার জিব্বা পুড়ে গেল রে। গরম চা ফু দিয়ে ঠান্ডা করে খেতে হয়, তুমি এটাও জানো না ভাইয়া? স্বামীর এত হাসাহাসি করার কি হয়েছে, ও বুঝতে পারে নাই। বাবা কেন বলল আমি পাগল, আমাকে কেউ বিয়ে করবে না? বাবার কথা শুনে আমার জিব্বাও পুড়ে গেল। হয়েছে, থাক এখন। এতক্ষণ আমি কথা বলিনি, যাতে মুইনের পাগলামো না বাড়ে। সবার খাওয়া শেষে যে যার কাজে চলে গেল। আমি আমার রুমে এসে বই নিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পর মুইন দরজার পাশে দাঁড়িয়ে বলে, আসতে পারি? আসুন। তোমাদের সাথে আমি একটু বসে থাকি। আচ্ছা ভাইয়া, সত্যি আপনি কি আপনার মায়াকে চিনতে পেরেছেন? কেন চিনব না? আমাদের 4 বছরের ভালোবাসা, ওর মায়ের চোখ দেখলে আমি চিনি। কিন্তু কেন জানি আমি মায়াকে হারিয়ে ফেলছিলাম তা মনে করতে পারি না। একটু মনে করার চেষ্টা করুন। মনে করতে গেলে আমার মাথা কাজ করে না, তখন খুব অস্থির লাগে। আর জানো মায়া, তুমি হারিয়ে যাওয়ার পর আমাদের বিয়ে জিনিসগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। ওগুলো দেখলে আমার খুব কষ্ট হয়। মায়া, আমাকে আর কষ্ট দিও না। ও আচ্ছা ভাইয়া, আপনি কিভাবে মায়ার প্রেমে পড়েছেন আমাকে বলেন তো, শুনতে ইচ্ছে করছে।
মায়ার চোখ দেখে প্রেমে পড়ছে, আর কিছু মনে পড়ে না। সত্যি আপুর চোখ খুব সুন্দর। আমি ওদের কথা শুনতে আছি আর বইয়ের দিকে তাকিয়ে আছি। আমার কিছু চুলগুলো সামনে এসে পড়ছে। ঠিক তখন মুইন ক্লিপ এনে চুলে লাগিয়ে দিয়ে বলে, এখন তোমাকে দেখতে ভালো লাগছে। মায়ার চোখ দেখা যাচ্ছে, তাই চুল সামনে এনে রাখবে না। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। মুইনকে যত দেখছি আমার ভালো লাগাও বেড়ে যাচ্ছে। আমার ভালোবাসার মানুষকে তো আমি কখনো কষ্ট পেতে দিতাম না। মানুষটার সাথে যদি আরো আগে দেখা হতো তাহলে ওনাকে কোনো কষ্ট পেতেই দিতাম না। আমার ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতাম। আজকে কেন জানি ওনার সাথে সারা জীবন থাকতে ইচ্ছে করছে। তার এত ভালোবাসার যত্ন হারাতে চাই না। না না না, আমি এসব কি ভাবছি? উনি তো ওনার মায়াকে ভালোবাসে। ধুর, আমাকে তো ভুলেই যাবে। না, এইসব ভাবলে হবে না। বই পড়ায় মন দেই। এই মায়া, তুমি কথা বলছো না কেন? হ্যাঁ বলুন, শুনতে আছি। তুমি আমাকে ভালোবাসো তো? আমাকে বাবা ডাকতে আছে, আমি আসি। বাবা আমাকে ডাকে নাই। মুইনের কথা এড়িয়ে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে এলাম। আমাকে আঙ্কেল ডাক দিল। তানিশা, আমার একটু কথা শোন। জি বলুন। আমার ছেলেটাকে তুই সুস্থ করে তোল। আমি কিভাবে পড়বো? তুই মায়ের জায়গা নিবি? না, এটা হয় না। কেন? না মানে না, কারণ আমি মায়ের জায়গা করে নেওয়ার পর মুইন সুস্থ হয়ে যাওয়ার পর আমাকে ভুলে যাবে। ভুলে যাবে না, তুই ওরে সুস্থ করবি, তখন তোর সাথে থাকলে তোকে ভালোবাসবে। আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না। দেখেছেন, মায়ের জন্য সে পাগল হয়ে গেছে। কিন্তু ও তোকে ছাড়া যে এখন থাকতে পারবে না। আমি তাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, তোর যা ভালো মনে হয়। খুব খারাপ লাগতে আছে। আমার সাথে এমন হবে কখনো ভাবি নাই। এমন একজন পাগল মানুষ যে কিনা অন্য কাউকে ভালোবেসে পাগল হয়েছে, তাকে আমার সুস্থ করতে হবে। আমি যদি ওনাকে ভালোবেসে ফেলি তাহলে কি হবে? উনি তো আমাকে ভালোবাসবে না। আমি কালকে মামার বাড়ি চলে যাব। আমাকে খুঁজে না পেলে উনিও বাড়ি চলে যাবে। তাই ভালো হবে আমার সব কথা আমার মাকে শেয়ার করি। তাই মাকে এই কথাগুলো বলতে হবে। মায়ের কাছে যাই। মা, রাতের জন্য কি খাবার? গরুর গোশত আর রুটি। ও ভালো। কি পড়তে বসিস নেই? একটু পড়ছি। মা, মুইন ভাইয়া আমাকে মায়া মায়া করে, এটা ভালো লাগে না। কালকে ওনাদের বাড়ি যেতে বলবে। ওরা আমাদের অতিথি, কয়েকদিন থেকে চলে যাবে। আর মুইন তোকে না চিনে এমন করে, তুই ভেবে দেখ ছেলেটা কত কষ্ট পেয়েছে। হ্যাঁ, কষ্ট পেয়েছে, বুঝলাম। তাই বলে আমি কেন তাকে সুস্থ করতে যাব? কাউকে ভালো করা তো ভালো কাজ। না মা, এটা হয় না। কেন রে? এটা পাগলের সাথে থাকতে পারবো না। তোর যেমন ইচ্ছে হয় তাই কর। মায়ের রুম থেকে বেরিয়ে ছাদে আসছি। আমার যদি একজন ভালোবাসার মানুষ থাকতো তাহলে কত ভালো হতো। ধুর, কেন যে প্রেম করলাম না, তাহলে আজকে এই খারাপ দিন দেখতে হতো না। ভাও, মা গো মা, ভূত ভাই, আমাকে ছেড়ে দিন, বাঁচাও বাঁচাও। আমি তোমাকে ছাড়বো কি করে? তুমি তো আমাকে জড়িয়ে ধরে আছো। কণ্ঠটা মুইনের। উনি এখানে কখন এসেছে? আমি ওনাকে জড়িয়ে ধরে আছি। ছি ছি, কি কাণ্ড, কি লজ্জা। আর আমারই বা কি দোষ? উনি ভয় দেখাইছে বলেই তো ভয় পেয়ে জড়িয়ে ধরেছি। ওনাকে ছেড়ে দিলাম। তুমি এত ভীতু জানতাম না। আপনি তো আমাকে চেনেন না, তাহলে জানবেন কেমনে? মেজাজ খারাপ হওয়ার কথা বলতে আসছে, অসহ্য। মায়া, তুমি কি বিড়বিড় করছো একা একা? কিছু না। আপনি রাতের বেলা এখানে কেন এসেছেন? তুমি এসেছো তাই। ও, আমাকে জড়িয়ে ধরছিলে, তখন আমার মনে হচ্ছিল তোমাকে সারা জীবন জড়িয়ে ধরে থাকতে। প্লিজ মায়া, আমাকে ছেড়ে যেও না। আমাকে সারা জীবন ভালোবাসবেন? আমাকে কোনোদিন ছেড়ে দিবেন না? প্রমিস করলাম, খুব ভালোবাসবো। হুম, জ্যোৎস্না লোকিত আর তুমি আমার খুব ভালো লাগছে। তাই বুঝি। তাই। চলেন নিচে যাই। আরো কিছুক্ষণ থাকি? না, চলেন। নিচে চলে আসছি। রাতের খাবারের জন্য টেবিলে সব খাবার এনে রাখলাম। সবাই ডাইনিং টেবিলে এসেছে। আমি মুইনের সামনে বসেছি। মুইন নিজের হাত দিয়ে একা খেতে আসছে। সবাই তা দেখে অবাক। জাস্ট একদিনে মানুষটা কত ভালো হয়ে গেছে। আন্টি, আপনার এই রান্নাটাও আমার ভালো লেগেছে। আচ্ছা বাবা, ভালো মতো পেট ভরে খাও, কোনো লজ্জা করো না। আপনি আমার মায়ের মতো, আপনার কাছে কোনো লজ্জা নেই? ভাইয়া, তুমি কালকে আমার সাথে মাঠে ক্রিকেট খেলা দেখতে যাবে? তোমার ভালো লাগবে, দেখো। আচ্ছা, যাব। দেখ তোরা সবাই, আমি এতদিন মহিনরে কত ভালো রাখার চেষ্টা করছি, কোনো কাজ হয়নি।
আর আজকে তোদের জন্য কত ভালো হয়েছে। ওর মা শুনে তো খুব খুশি। ভাবিকে আসতে বলেন। সময় করে একদিন আসবে। মায়াকে মইনরে মা দেখতে চেয়েছে। আমাদের সাথে তুইও যাবি। ও একা আমাদের ছেড়ে কোথাও থাকে নাই। তোরা সবাই যাবি, এটা আমার শেষ কথা। সবার খাওয়া শেষে কিছুক্ষণ গল্প করি। মইন ঘুমাতে চাচ্ছে না, তাই মইনের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি। আমি ঘুমাতে আসছি, বারবার মইনের কথা মনে পড়ছে। মইনের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার ভালোবাসা দিয়ে তাকে ভালো রাখতে মন চাইছে। মইনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা জানি না। সকালে চোখ মেলে এটা দেখবো প্রস্তুত ছিলাম না। এত সুন্দর, এটা তো আমার স্বপ্নের রাজকুমার। আমরা কল্পনায় যাকে আঁকি, যার জন্য আমার ভালোবাসা রাখছি, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। এত সুন্দর লাগবে মইনকে তা ভাবতে পারিনি। কত ছেলে প্রপোজ করেছে, তাদের কাউকে ভালো লাগে না। আমি এক দৃষ্টিতে মইনের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে এ দেখার শেষ নেই। কি অবশেষে ম্যাডামের ঘুম ভাঙলো। জানো আজকে অনেক আগে ঘুম থেকে উঠেছি তোমাকে নিয়ে সকালে হাঁটতে যাব বলে, কিন্তু তুমি ঘুমে মগ্ন ছিলে, তাই তোমাকে ডাকি নাই। পরে একদিন হাঁটতে যাবে বলে দিলাম। আপনি কি মইন? হ্যাঁ আমি মইন। কেন আমাকে চিনতে পারছো না? কালকে যেমন দেখেছি আর আজকে যা দেখছি পুরো আলাদা লাগছে। সকালে তোমার বাবা আর বাবা বাজারে গিয়েছিল, তখন আমাকে সাথে নিয়ে গিয়ে চুল দাড়ি কাটিয়েছে। ও আচ্ছা, আপনাকে দেখে তো এখন ক্রাশ খেয়ে গেলাম। কি বললে? কিছু না। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আসো, আজকে সবাই আমাদের বাড়ি যাব। কখন যাবে? বিকালে। ও, মইন চলে গেল। আমিও ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। মা দুপুরের জন্য খাবার রান্না করতে আসছে। বাবা আঙ্কেল বাজারে গেছে। সামিরার সাথে মইন ক্রিকেট খেলা দেখতে গেছে। আমি আর রাহি টিভি দেখছি। আমার টিভি দেখায় কোনো মন নেই। মইনকে মিস করি। সকালে এত সুন্দরভাবে দেখবো তা ভাবিনি। কেন যে মইনকে নিয়ে এত ভাবতে থাকি তা নিজেও জানি না। থুরো, ভালোও লাগছে না। যাই, মায়ের কাজে হেল্প করি। মইন খিচুড়ি আর ইলিশ মাছ খেতে চেয়েছে, তা রান্না করাও শেষ। আমার আর কাজ করতে হলো না। দুপুর 1টা বাজে, সবাই বাসায় এসেছে। সবাই গোসল করে নামাজ পড়ে একসাথে খেতে বসলাম। আন্টি আপনি নাকি আমাদের সাথে যাবেন না? হ্যাঁ, বাড়ি ফাঁকা রেখে যাওয়া ঠিক হবে না, তাই আমি পরে একসময় যাব। না আন্টি, আপনি না গেলে আমি এখন খাবো না, আর কোনোদিন এই বাড়িতেও আসবো না। ভাবি, আপনি এটা একদম ঠিক কাজ করছেন না। আপনাকে যেতেই হবে। আচ্ছা বাবা, তুমি খেয়ে নাও, আমি যাব। এই তো গুড আন্টি। তোরা রেডি হয়ে থাকিস, আমি টিকিট কেটে ফোন দেওয়ার পর বাসায় দিয়ে বার হবি। আরে বাসের টিকিট কাটতে হবে না, আমার গাড়ি ড্রাইভারকে বলছি একটু পরে আসবে। ও আচ্ছা। সবার খাওয়া শেষ, এখন রেডি হতে গেছি, তখনই মইন আসলো। কি মায়া, তুমি সাজগোজ করবে না? আমি তেমন সাজি না, বোরকা পরেই তো যাব, আর সাজার দরকার নেই। চোখে একটু কাজল দিও, আমার খুব ভালো লাগে মায়ার চোখ। দেখো তো কোন শার্টটা পরবো। বাবা মইনের জন্য 2টো শার্ট আর প্যান্ট কিনে এনেছিল। ব্লু কালারের শার্টটা পরেন। তোমার বোরখা আর আমার শার্টের কালার একদম ম্যাচিং হয়েছে। আচ্ছা আপনি যান, আমি রেডি হব। কথাটা এড়িয়ে গিয়ে কি লাভ, সবাই দেখলেই বুঝবে। কি বুঝবে? হ্যাঁ, কারোর সাথে ম্যাচিং হতেই পারে। হা হা হা। হাইসেন না তো, যান এখন। আমি তো খেয়ালই করিনি যে ওর শার্টের সাথে আমার বোরকার কালার এক হবে। ওনাকে ব্লু শার্টে ভালো লাগবে, তাই তো বলছি। কি রে আপু, প্রেমে পড়লি নাকি? আমি আবার কার প্রেমে পড়বো? কেন, ওই যে ব্লু শার্ট মুইন ভাইয়া। মায়ের খাবি কিন্তু। দেখ, আমি এখন বড় হয়েছি, সব কিছুই বুঝি। কচু বুঝিস, যা ভাগ এখান থেকে। আমার চোখ ফাঁকি দেওয়া এত সোজা না। রাহি, আমি কি সত্যি মুইনের প্রেমে পড়ে গেলাম নাকি? ওকে দেখলে আমার ভালো লাগে, আমার প্রতি কেয়ার গুলো ভালো লাগে, কিন্তু এই কেয়ার তো মায়াকে ভেবে আর আমার করে না। থাক, ওর কথা বাদ দিয়ে রেডি হই। বোরকা পরে, চোখে হালকা কাজল আর হিজাব পরে মুখ আটকে নিলাম। ব্যাস, আমি রেডি হয়ে গেছি। এই 2 দিনের ব্যস্ততার কারণে ফেসবুকে আসতে পারি নাই, তাই এখন একটু ফেসবুকে ঘুরে আসি। ফোন টিপতে টিপতে রুম থেকে বের হয়েই মুইনের সাথে ধাক্কা খেলাম। চোখে উপরে উঠিয়ে হাঁটেন। বারে, তুমি তো আমার গায়ের উপর পড়লে।
এখন আমার দোষ দাও। আপনি আমার গায়ে পড়ছে, আমি পড়ি নাই। ও, দেখে আমার দিকে তাকাও। কেন? তাকাও বলছি। বলেন। অপূর্ব লাগছে আজকে মায়ার চোখে, কাজলে পরিপূর্ণ। পাম। সেটা কি খায় নাকি মাথায় দেয়? আপনার মাথা। আচ্ছা, আমার মাথা, কিন্তু তুমি এত ফোন টিপো কেন? এই কয়দিনে কি অন্য কাউকে ভালোবেসে ফেলছো? আরে না, আমার ভালোবাসার মানুষ নাই। কি বললা তুমি? আমি কি তোমার ভালোবাসার মানুষ না? উফ, এত বেশি কথা বলেন কেন? চলেন, সবাই অপেক্ষা করছে। তুমি এবার আমার কাছ থেকে হারিয়ে গেলে নিজেকে কষ্ট দিয়ে মেরে ফেলবো। পাগল, চলুন এখন। গাড়িতে মঈন আমার পাশে বসেছে, অন্য কোথাও বসবে না বলে জেদ ধরেছে। কিছু দূর যাওয়ার পর আমার ঘুম পাচ্ছে, মঈনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। আর কত ঘুমাবে? উঠো, একটু ঘুমাই। বাড়ি চলে এসেছি। ও, চোখ খুলে দেখি মঈন আমার হাত ধরে আছে। ওর চোখে চোখ পড়তেই আমার খুব লজ্জা লাগে। হাতটা ছেড়ে দিয়ে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকলাম। মঈনের মায়ের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল। তানিশার জন্য আজ আমার ছেলেটা এত ভালো আছে। তোমার কাছে আমি কৃতজ্ঞ মা। না আন্টি, এইভাবে বলো না, সবটা আল্লাহর ইচ্ছে। মা মা মা, এখন আমাদের বিয়ে দিয়ে দাও। এসব কথা পরে হবে, যা ফ্রেশ হয়ে নে। মঈনদের বাসাটা খুব সুন্দর করে সাজানো। সব রুমে দেখতে দেখতে মঈনদের রুমে ঢুকলাম। তখন মঈন রুমে ছিল না। সারা দেওয়ালে নীরার ছবি টানানো। কয়েকটা ছবিতে মঈনও সাথে আছে। ছবিগুলোতে বোঝা যায় দুজন দুজনকে খুব ভালোবাসে। ছবিগুলো দেখে মনের ভেতরটা কেমন জানি কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। রুম থেকে বেরিয়ে এলাম, সামনে মঈনের মা পড়লো। এখনো ফ্রেশ হও নাই কেন? বাড়িটা ঘুরে দেখছিলাম, তাই আর কি। পরেও দেখতে পারবে, যাও মা। আন্টি, ওই মেয়েটা কি নীরা? হ্যাঁ রে, ওই মেয়েটার জন্য মুইনের এই অবস্থা। আমি মা হয়ে বলছি, আমার ছেলেকে এত কষ্ট দিয়ে নীরা কোনোদিন সুখে থাকতে পারবে না। না থাক আন্টি, এইসব কথা বাদ দেন, দেখবে মুইন ভাইয়া ভালো হয়ে যাবে। তুই সারা জীবন মুইনকে ভালো রাখিস। কথাটা বলে আন্টি চলে গেল। আমিও ফ্রেশ হয়ে সবার সাথে গল্প করতে বসেছি। খুব ভালো লাগছে। এর মধ্যে কলিং বেল বাজালো। তখন রাত 8টা বাজে। এখন কে আসলো? আমি গিয়ে দরজা খুললাম, দেখি নীরা আসছে। মুহিন কি বাসায় আছে? হ্যাঁ আছে, কিন্তু আপনি কেন এসেছেন? ওর সাথে কথা আছে, একটু ডেকে দেন। এর সাথে আপনার আর কোনোদিন কোনো কথা হয় নাই? প্লিজ, ওর সাথে কথা বলাটা খুব জরুরি, আমাকে দেখা করতে দেন। না, বেরিয়ে যান। আমি নীরার সাথে জোরে জোরে কথা বলতেছিলাম। আমার কথা শুনে আঙ্কেল আন্টি আমার কাছে এসে, কিরে তানিশা, তুই এত জোরে কার সাথে কথা বলিস? কে এসেছে? ওই যে দরজার কাছে দাঁড়িয়ে আছে উনি। আমার বাড়িতে তুমি কোন সাহসে এসেছো? বেরিয়ে যাও, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমি একটু মইনের সাথে কথা বলেই চলে যাব। তোমার মতো ফালতু মেয়ের সাথে আমার ছেলের কোনো কথা নাই। প্লিজ আঙ্কেল আন্টি, আমার কথাটা শুনেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনাদের কাছে ক্ষমা চাই, মাফ করে দেন। আমার ছেলের জীবন নষ্ট করে এখন আসছো ক্ষমা চাইতে? এতদিন কোথায় ছিল তোমার জ্ঞান বিবেক? আমার ভুল হয়েছে তা আমি স্বীকার করি, প্লিজ ওর সাথে দেখা করতে দেন। না, বেরিয়ে যাও। মা, ও মা, কে এসেছে? সবাই চুপ করে আছে, মুইনের কথার উত্তর দিতে পারে নাই। আমি এসেছি, তোমার মায়া। না, আপনি কেন আমার মায়া হবেন? আমার মায়া এই যে। মুইন আমার হাত ধরে নীরার সামনে দাঁড়িয়েছে। তুমি আমাকে চিনতে পারছো না? মা, আমার মাথাটা ব্যথা করতে আছে। উফ, অসহ্য যন্ত্রণা করে। মুইন সোফায় বসে পড়ে। আমার ছেলেটার এ অবস্থা করে তোমার শান্তি হয়নি? এখন কি মেরে ফেলতে এসেছো? প্লিজ আন্টি, এভাবে বলবেন না। মুইনকে কষ্ট দিয়ে আমিও সুখে থাকতে পারি নাই। কেন? সুখে থাকার জন্যই আমার ছেলেকে ছেড়ে গিয়েছিলে? শুনুন তাহলে আমার সাথে কি হয়েছিল। সেদিন মঈনকে ঠুকে আবিরকে বিয়ে করে ওর বাসায় যাই। আমাদের সংসার 5 মাস খুব ভালো মতো চলছিল, খুব সুখে ছিলাম। হঠাৎ একদিন সন্ধেবেলা আবির এসে আমাকে বলে রেডি হয়ে নাও, ঘুরতে যাব। আমিও রেডি হয়ে বসে আছি। তখন অচেনা একজন লোক আমার রুমে ঢুকে দরজা লক করে দেয়, এমনকি বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। আমি অনেক চিৎকার করি, কেউ আসেনি। সারা রাত লোকটা আমার উপর শারীরিক নির্যাতন করে। সকালে আবির রুমের দরজা খুলে দিয়ে বলে,
তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি ওরে থাপ্পড় দিয়ে বলি, কেন এমন করলি আমার সাথে বল? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? আমার চুল ধরে জোরে ধাক্কা দিয়ে দেয়ালের উপর ফেলে দেয়। মাথায় খুব আঘাত পাই, তারপর চাবুক দিয়ে আঘাত করতে থাকে। শুধু তোকে না, এর আগেও কয়েকটা মেয়ের সাথে এমন করেছি, কিন্তু বিশ্বাস কর আমিও একজনকে অনেক বেশি ভালোবাসতাম। সে আমাকে ঠকিয়ে অন্য একজনকে বিয়ে করে সুখে আছে। এরপর থেকেই আমার মেয়ের প্রতি খুব রাগ। তোরা সব মেয়েরা এক, শুধু তোকেই বিয়ে করেছি, আর কাউকে বিয়ে করি নাই। আমি জানতাম মুইন তোকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তুই মুইনকে সত্যি ভালোবাসিস কিনা তা দেখার জন্য আমি তোর সাথে ভালোবাসার নাটক করেছি। এখন আমি ছেড়ে দেওয়ার পর অন্য কারো কাছে যাবি, এটাই তোর পেশা। আমি এখন শুধু তোমাকে ভালোবাসি আবির। একদম চুপ। তোর নোংরা মুখ দিয়ে আমাকে ভালোবাসার কথা বলবি না। তুই জানিস মুইন কেমন আছে? ওর খোঁজ একটা বার কি নিয়েছিলি? ও তোর জন্য পাগল হয়ে গেছে। কি? হ্যাঁ, কাউকে ঠকিয়ে ভালো থাকা যায় না। তুইও ভালো থাকতে পারিস নাই। আমি অনেক চেষ্টা করেছি তোকে নিয়ে ভালো থাকতে, কিন্তু মুইনের কষ্ট আর আমার কষ্টের জন্য পারি নাই। তারপর থেকে আবির আমাকে রুমে বন্দি করে রাখতো, খুব নির্যাতন করত। 2 থেকে 3 দিন পর রুমে এসে একবেলা খাবার দিত, আবার বন্দি করে রাখতো। এভাবে আমার দিনগুলো চলে। গত মাস থেকে নির্যাতন কম করে। আজকে আবির আমাকে বলছে মুইনের কাছে এসে মাফ চাইতে। ও মাফ না করলে আমার মরা ছাড়া কোনো উপায় নাই। প্লিজ মুইন, মাফ করে দাও। নীরা কাঁদতে কাঁদতে মইনের পা জড়িয়ে ধরে, নীরা সত্যিই অনেক কষ্ট পেয়েছে, এবার তাকে মাফ করা উচিত। আমার এখন মইনের পাশে থাকতে হবে। মইনকে বুঝতে হবে নীরাকে মাফ করার জন্য। যাই, মইনের পাশে গিয়ে বসি। মইনের হাত ধরে বললাম, আমার একটা কথা শুনবেন? বলো, তোমার সব কথা শুনবো। আপনি নীরাকে মাফ করে দেন। আমি ওই মেয়েটাকে চিনতে পারছি না, তবে আমার ওকে দেখার পর সবকিছু ঝাপসা লাগছে, মাথায় যন্ত্রণা হচ্ছে। মায়া, ও কে? ও আপনার মায়া, যাকে আপনি পাগলের মতো ভালোবাসতেন। মায়া আপনার জীবনের সবকিছু ছিল। আপনাদের বিয়েও ঠিক হয়েছিল। আপনার ঘরে বিয়ের যেসব জিনিসপত্রগুলো আছে তা সব মায়ার পছন্দ মতো, কিন্তু আপনাদের বিয়ে হয়নি। মায়া অন্য একজনকে বিয়ে করেছে। আপনি সহ্য করতে পারেননি মায়ার চলে যাওয়া, তাই এখন আপনার এই অবস্থা হয়েছে। এখন আপনি আমাকে মায়া ভাবতে আসেন। আপনার মন থেকে মায়া চলে যায়নি। আপনার মায়া এখন আমি। নীরাকে মাফ করে দেন, আমি আপনার সাথে আছি তো। না না না, তুমি আমার মায়া, তুমি আমার সবকিছু। সারা জীবন তোমাকে নিয়ে থাকতে চাই। আগে কি হয়েছে না হয়েছে তা আর কিছু জানতে চাই না। প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আপনাকে ছেড়ে যাব না। নীরাকে মাফ করে দেন। আচ্ছা, আমি ওনাকে মাফ করে দিলাম, তবে ওনাকে আর কোনোদিন আমি দেখতে চাই না। তুমি ভালো থেকো তানিশা, তুমি মুইনকে ভালো রেখো। নীরা চলে গেল। আঙ্কেল আন্টি মুইনের কাছে এসে বসে বলল, দেখ বাবা, তোর জীবনে তানিশা আছে, তুই এখন ওরে নিয়ে ভালো থাকতে পারবি। পুরনো সব কিছু বাদ। হ্যাঁ, তোদের বিয়ে দিব। সত্যি আমাদের বিয়ে দিবে কবে বাবা? দেখো ছেলে বিয়ের জন্য কেমন ব্যাকুল হয়েছে। তানিশা রাজি থাকলে কালকেই বিয়েটা হয়ে যাক। আমার খুব লজ্জা লাগছে আঙ্কেল আন্টির কথা শুনে, তাই ছাদে চলে এসেছি। কিছুক্ষণ একা থাকতে চাই। জীবনে এত বড় সিদ্ধান্ত নিতে তো ভাবতেই হবে, কিন্তু মুইনকে আমার ভালো লাগে। তবে বিয়ে করা ঠিক হবে না, কারণ মুইন নীরাকে ভালোবাসে। পুরনো স্মৃতি মনে পড়লে আমাকে ভুলে যাবে, তখন আমার ভালোবাসা তুচ্ছ হয়ে যাবে। এই বিয়েতে রাজি হব না। মা, মায়া কোথায়? আমিও জানি না রে। আচ্ছা, সব জায়গায় তো খুঁজলাম, কোথাও নাই। তাহলে ছাদে আছে, কারণ মায়া একা সময় কাটানোর জন্য ছাদে যায়। আমি ছাদে গিয়ে দেখি মায়া ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। মায়া, তোমার কি মন খারাপ? না। তাহলে একা দাঁড়িয়ে আছো কেন? ইচ্ছা তাই। আপনার কোনো সমস্যা? তুমি এভাবে কেন বলছো? এইভাবে বলবে না তো কিভাবে বলবো? হ্যাঁ, আমার মনের অবস্থা কেউ বুঝতে পারছেন না? যখন আপনার অতীত মনে পড়বে তখন কি করবেন? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি আমার অতীতে কি হয়েছিল তা টানতে চাই না। তুমি এখন আমার বর্তমান, ভবিষ্যৎ। প্লিজ মায়া, একটু বুঝো। আচ্ছা ঠিক আছে, তবে আমার বাবা মা রাজি না। আমি এই বিয়ে করব না। আচ্ছা, এখন নিচে চলো,
এত ঠান্ডার মধ্যে কেউ ছাদে আসে? আমি আসি, ভালো লাগে। পাগলি একটা। তুমি তো পাগল। কি বললে? আবার বলো। কই কি বলছি? আমাকে তুমি করে বলছো এটা, আবার বলো। ওপস, ভুলে মুখ থেকে বেরিয়ে গেছে। ওইটাই বলতে হবে, বলো। আচ্ছা তুমি চলো। ছাদ থেকে নেমে নিচে এসে দেখি সবাই মুখ গোমরা করে বসে আছে। আমাদের দেখে বাবা বলল, কালকে বাসায় যাব, রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে রাখ। কেন আঙ্কেল, কালকে কেন চলে যাবেন? আর কয়েকদিন থাকেন। না, কালকেই যেতে হবে। তানিশার বিয়ে ঠিক করেছি। কি? আমার বিয়ে আমাকে না জানিয়ে ঠিক করছো? হ্যাঁ, কেন? তুই কি কাউকে ভালোবাসিস নাকি? না। এটা ঠিক হচ্ছে না। মায়ার বিয়ে আমার সাথে হবে, অন্য কারোর সাথে না। আরে বাবা, তোরা কি শুরু করছো? ভালো করে কথাটা শুনবি তো নাকি? কি শুনবো? আঙ্কেল বললো তো মায়ার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে তোর সাথে। ইয়াহু, কি মজা! আমরা বিয়ে। কিরে, তুই রাজি আছিস নাকি? বাবা মা রাজি থাকলে আমিও রাজি। তাহলে পরের শুক্রবারে বিয়ে। হ্যাঁ, তাই হোক। আমি আর তাদের কথার মাঝে থাকি নাই, রুমে চলে আসছি। নিজের বিয়ের কথা শুনতে তো লজ্জা লাগে। কি রে আপু, এত লজ্জা পাচ্ছিস আবার হাসতেছিস কেন? কই না তো। হ্যাঁ তো, মুইন ভাইয়ার সাথে বিয়ে বলে কথা। এত কিউট জামাই পাবি, মুখে হাসি তো থাকবেই। বেশি পাকা হয়ে গেছিস, যা ভাগ। পাকা হওয়ার কি আছে, সত্যিটাই বললাম। ওরে আমার সত্যবাদী রে, এত বেশি বুঝলে বাবাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করব। এই না না, আগে কয়েকটা প্রেম করি, তারপর তো বিয়ে। দাঁড়া, তোরে প্রেম করাচ্ছি। রাহি দৌড়ে রুম থেকে পালিয়ে, নয়তো আমার সাথে মারামারি বা ঝগড়া লেগে যেত। রাহি ঠিকই বলেছে, মুইনের সাথে বিয়ে হবে বলে আমার খুব ভালো লাগছে। আমাদের হয়তো প্রেম করে বিয়ে না, তাও ভালো লাগার মানুষের সাথে বিয়ে, এটাই অনেক কিছু। বিয়ের পর প্রেমটা বরের সাথে করব। এই তানিশা, তোকে কখন থেকে ডাকতে আসি? কানে কি তুলো দিয়ে রাখছিস? না, শুনতে পাইনি। খেতে আয়। যাও তুমি, আমি আসতে আসি। সবাই একসাথে খেতে বসলাম। আঙ্কেল বলল, তোদের কালকে বাসায় যাওয়া হবে না, সকালে বিয়ের কেনাকাটা করতে যাবি, তারপরের দিন বাসায় যাবি। কি বলিস তুই? আমার মেয়ে বিয়ে বলে কথা, বাড়িতে কত কাজ আছে। একটা দিন থাকলে কিছু হবে না, সবাই মিলে কেনাকাটা করলে ভালো লাগবে। হ্যাঁ আঙ্কেল, আপনি আর না করবেন না। আচ্ছা, তোমাদের কথা না শুনলে তো আর কোনো উপায় নাই। খাওয়া দাওয়া শেষে সবাই গল্প করে ঘুমাতে আসছি। এখনো ভাবতে আসছি, মুনকে বিয়ে করা ঠিক হবে কি না। ভবিষ্যতে খারাপ কিছু হতে পারে, আমাকে ভুলে নীরার কাছে যাওয়ার জন্য পাগলামো করতে পারে। আবার আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। সবাই রাজি আছে, যা হওয়ার হোক। উল্টাপাল্টা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছি। সকালে মুখের ওপর ঠান্ডা পানি অনুভব করতে আসি। চোখ মেলে তাকিয়ে দেখি মুইন আর সীমা হাসতে আছে। ঠান্ডা পানি কে আমার মুখের ওপরে ছিটিয়েছে? ভাইয়া দিছে। না, সামির দিছে। তোদের দুজনকে পানিতে চুবিয়ে রাখবো। এত রাগ করো না গো, তোমার রাগী মুখ দেখে যে আমি বারবার প্রেমে পড়ে যাই। একদম আলগা পিরিত করতে আসবে না। ভাইয়া আমি যাই, তুমি আপুকে সামলাও। আমি সামিরকে আটকাতে যাব, তখন মুইন আমার হাতটা পেছন থেকে ধরে টান দিয়ে আমাকে ওর বুকের সাথে লাগায়। কি হচ্ছে এসব? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক, আমি আমার হবু বউকে ধরছি, তাতে কার কি? আগে বউ হই, তারপর ধরো। এখন ছাড়ো। এখন ছেড়ে দিলাম, বিয়ের পর আর ছাড়বো না। যাও, ফ্রেশ হয়ে রেডি হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে রান্নাঘরের দিকে যেতে আসি। তখন দেখলাম নীরা এসেছে, আর একটা ছেলেও আছে। মনে হচ্ছে আমি মুইনকে হারিয়ে ফেলছি। আমাকে দেখতে পেয়ে নীরা ডাক দিল, কেমন আছো? ভালো, আপনি? হ্যাঁ, ভালো আছি। গতকালকে রাতে মইন আমাকে ফোন দিয়েছিল, তাই আজকে এসেছি। মুইন নীরাকে ফোন করেছিল কেন? তার মানে কি মুইনের সব কথা মনে পড়ে গেছে? ওরা আবার এক হওয়ার কথা ভাবছে? আল্লাহ, তুমি কেন আমার সাথে এমন করতে আসছো? আমার খুব কান্না পাচ্ছে। সবার সামনে নিজের কষ্ট প্রকাশ করা যাবে না। শত কষ্ট হলেও কান্না আটকে রাখতে হবে। তানিশা, তুমি ভয় পেও না,
আমি তোমার মইনকে কেড়ে নিতে আসি নাই। তাহলে কেন এসেছো? আর মইন, তুমি যে নীরাকে ফোন দিছিলা তা বলো নাই কেন? ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু পরে আর আমার মনে ছিল না। সরি মায়া। আমাদের তুমি ভুল বুঝো না, আমি শুধু মইনের কথার জন্য এসেছি। ও আমাকে বলেছে তোমাদের বিয়ে, তাই আমাকে আসতে বলেছে। ও আচ্ছা, তবে উনি কে? উনি আমার হাজবেন্ড আবির। মইন আমাকে মাফ করে দেওয়ার পর আবির আমাকে মেনে নিয়েছে। খুব ভালো, আমাদের বিয়ের সব কাজে তোমাদের থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই থাকবো। মুইনের এত কষ্ট দেখে আমিও নীরাকে খুব কষ্ট দিছি। এখন থেকে আপু তুমি মুইনকে ভালো রাখবে। হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন। নীরা, তুমি যদি এবার কোনো ক্ষতি করার চিন্তা করে আমাদের বাড়িতে এসে থাকো তাহলে ভুল করবে কিন্তু। না আন্টি, আমি কোনো ক্ষতি করতে আসি নাই। যা অন্যায় করছি তার জন্য ক্ষমা করবেন আমাকে। হ্যাঁ, এখন শুধুমাত্র মইনের কথার জন্য তোমাকে এই বাড়িতে থাকতে দিলাম। তোমার কি শুধু কথাই বলে যাবে? খেতে হবে, তারপর বিয়ের শপিং করতে যেতে হবে, তা কি ভুলে গেছো? ও হ্যাঁ, তাই তো। আমি টেবিলে খাবার বাড়ছি, তোরা খেতে আয়। চলো সবাই। সবাই খেয়ে শপিং করতে বের হলাম। মুইনের পছন্দ মতো সব কিছু কিনলাম, তবে আমার পছন্দের সাথে ওর পছন্দ এক ছিল। দিনগুলো ভালোভাবে কাটছে। রাতে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব খারাপ লাগতেছিল মুইনকে ছেড়ে আসতে। মুইন তো সবার সামনে কান্না করে দিল। আমারও কান্না পাচ্ছিল, কিন্তু আমি কান্না করলেও আরো বেশি কান্না করত। তাই খুব কষ্ট করে কান্না আটকে রাখতে হয়েছে। কয়েকদিনের পরিচয়ে মানুষটা আমার এত আপন হয়ে যাবে তা ভাবতেই পারি নাই। গাড়িতে সারা পথ মুইনের কথা ভাবতে ভাবতে বাড়ি এসে পৌঁছাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া, তুমি এখন কোথায়? এইমাত্র বাসায় ঢুকলাম। তুমি রাতে খেয়েছো? হ্যাঁ, জানো তোমাকে ছাড়া আমার থাকতে একদম ভালো লাগছে না। তুমি চলে আসো। আর কয়েকটা দিন পরেই আমাদের বিয়ে, তা ভুলে গেছো? আমার মনটা যে মানছে তোমাকে ছাড়া। আচ্ছা শোনো, তুমি এখন ঘুমাও। তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও। না গো, এখন আর খাবো না। তোমাকে খেতে বলছি, আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা। খেয়ে আমাকে ফোন দিবা। তুমি ঘুমাবে তো, আবার ফোন দিলে তোমার ডিস্টার্ব হবে। তোমাকে ফোন দিতে বলছি, দিবা। অনিচ্ছা সত্ত্বেও খেতে হয়েছে, নয়তো মুইন বকাঝকা করে আমার কান ঝালাপালা করে দিত। খেয়ে মুইনকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। মাঝে মাঝে ভিডিও কল দিত। কখন কি করছি না করছি তা একটু পরপর ফোন করে খবর জানতো। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ আমাদের বিয়ে। অনেকটা স্বপ্নের মতো লাগছে। আমি এতদিন ভেবেছি আমার বিয়ে ধুমধাম আয়োজন করে হতে, ঠিক তাই হয়েছে। সব নিয়ম কানুন রীতিনীতি মেনে বিয়ে সম্পূর্ণ করে বাবার বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য মুইনের বাড়ি চলে আসছি। এখন বাসর ঘরে বসে আছি। মুইন হাতে করে কি যেন নিয়ে এসে টেবিলের উপর রেখে রুমের দরজা বন্ধ করলো। ওটা কি এনেছো? মিষ্টি, খুব মজা লেগেছে। তোমাদের বাড়ি থেকে পাঠিয়েছে। তাহলে আবার কেন রুমে এনেছো? দুজনে খাবো, হা করো, আমি খাইয়ে দিব। হ্যাঁ। হাতে ব্যথা লাগে তো, কামড়ে ধরছো কেন? আমার বরের হাত, তাই। ব্যথা পাইতা বুঝো না? ইস, এইটুকুতেই এত ব্যথা? আমাকে ব্যথা দেওয়ার মজা এখন তুমি টের পাবে। থুর, সরো সামনে থেকে। অজু করে এসো, নামাজ পড়বো। আচ্ছা। দুজনের নামাজ পড়ে নিলাম। তারপর মুইন বলল, তুমি আমার থেকে কি চাও বলো? না চাইতেই অনেক কিছু পেয়েছি। আমার থেকে কি কিছুর চাওয়ার নাই? তুমি আমাকে ছেড়ে কোনো দিন যাবে না, সব সময় পাশে থাকবে। আচ্ছা, কথা দিলাম, তোমার সাথে যা কিছু হোক না কেন কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। খুব ভালোবাসি তোমাকে মায়া। আমিও তোমাকে ভালোবাসি। চোখ বন্ধ করো। কেন? বলছি করো। চোখ বন্ধ করার পর মুইন আমার হাতটা স্পর্শ করলো। হাতে কিছু পরিয়ে দেওয়া অনুভব করলাম। চোখ খুলো। এত সুন্দর, তুমি চয়েস করেছো? হ্যাঁ গো, আমি নিজে চয়েস করছি তোমার জন্য। এত টাকা খরচ করার দরকার ছিল না। একদম চুপ, টাকা নিয়ে কথা হবে না। দুইটা দিতে গেলা কেন? আংটিটা কেনার পর বালাটা দেখেও খুব পছন্দ হলো, তাই দুইটা কিনেছি। বাসর ঘরে বউকে গিফট দিতে হয়, তা তোমাকে কে বলেছে? আমার বন্ধুরা আরো কত কিছু বলে। আর কি? কিছু না তো, ঘুমাও। তোমার হাতটা দাও।
আমার হাত ধরতে পারমিশন লাগে বুঝি? নিজের কি কোনো অধিকার নাই? ও তাই বুঝি। মুইনের হাতে আংটি পরিয়ে দিলাম। এত টাকা খরচ করার দরকার ছিল না। আমার কথা আমাকে ফেরত। কোথাও লেখা নাই যে এটা তোমার কথা, বুঝছো? বাবা তুমি অনেক কিছু বুঝতে শিখেছো। বিয়ে করেছি বলে কথা। মুইন লাইটটা অফ করে উম্মা, উম্মা, উম্মা। আমার গলাটা কি কামড়ে খেয়ে ফেলবে? কামড় দিচ্ছি না তো, আদর করি। এত আদর করতে হবে না, ঘুমাও এখন। আজকে রাতে কোনো ঘুম না। আমার ঘুম আসছে। না, এখনো অনেক আদর বাকি আছে। এখন এত আদর করে হবে কি? তুমি তো সারা জীবন আমাকে ভালোবাসতে পারবে না। আমাকে আদরও করবে না, কারণ তোমার অতীত তোমার মনে পড়বেই। আমার অতীতে ঘটেছে এমন অনেক কিছু আমার এখন মনে পড়ে। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে নিজের অনেক পরিবর্তন হয়েছে। তাহলে তো এটাও জানো যে আমি তোমার মায়া না। কিছু কিছু মনে পড়েছে, কিন্তু এখন থেকে তুমি আমার সত্যিকারের মায়া। অতীত একটা দুঃস্বপ্ন ভেবে তোমাকে আমার বর্তমান ও ভবিষ্যৎ করে রাখছি। খুব ভালোবেসে ফেলেছি, কষ্ট দিও না। এখন তুমি আমাকে দাও। কি দিব? উম্মা, উম্মা, দাও। যা, আমার লজ্জা লাগে। বরের কাছে কোনো লজ্জা থাকতে নাই? আমার লজ্জা। কথাটা শেষ করার আগে মুইন তানিশার ঠোঁট দখল করে নিল। থাক, ওদের পবিত্র ও রোমান্টিক ভালোবাসার কথা জানতে হবে না, পরে কি হয়েছে সেটা জানলেই হবে। সকালে তানিশা গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে আছে, তখন মুইন পিছন থেকে তানিশাকে জড়িয়ে ধরে পিঠে চুমু এঁকে দিল। কি হচ্ছে এসব? দেখছো আমি গোসল করে আসছি, তারপরেও আমাকে ছুঁয়েছো কেন? তাতে কি আবার আমার সাথে গোসল করবে? ভালো বুদ্ধি। ঠান্ডা জ্বর বাঁধিয়ে বিছানায় পড়ে থাকি, আর আমি তোমার উপর পড়ে থাকবো। মুখে লাগাম দাও। বউয়ের কাছে বলবো না তো কার কাছে বলবো? কারো কাছে না, আমাকে ছাড়ো। ছাড়বো না। দরজা খোলা আছে, আজকে আমাদের বউ ভাত, তাকে তোমার মনে আছে? তাহলে যাও, ফ্রেশ হয়ে নাও। আর একটু থাকি। মা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মুইন তানিশাকে ছেড়ে দিল। মায়ের সামনে এমন অবস্থা লজ্জা লাগারই কথা। আমি গেলাম। মা আসে নাই, আর তুমি আমাকে কি বললে? দাঁড়াও, তোমার খবর আছে। ধরতে পারবে না, গেলাম। মুইন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। ওদের বউ ভাতের অনুষ্ঠান ভালোভাবে হয়েছে, দিনগুলো ভালোভাবে চলছে। মুইন ওর বাবার সাথে ব্যবসা করে। আগের অনেক কথা মুইনের মনে পড়ে। তানিশাও মন দিয়ে সংসার করে। মাঝে মাঝে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া। মুইন বাসায় ফিরে আসার সময় কখনো ফুচকা নিয়ে আসে, বা গোলাপ ফুল, বা তানিশার পছন্দ করা খাবার নিয়ে আসে। তানিশার জন্মদিনের আগের দিন মুইন ইচ্ছা করে অনেক ঝগড়া করে তানিশাকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বাসায় গিয়ে খুব কান্না করে, মন মরা হয়ে বসে থাকে, কাউকে কিছু বলে না। রাতে ওর মা খুব জোর করে ভাত খাইয়ে দেয়। তারপর টিভি দেখতে দেখতে সোফায় ঘুমিয়ে পড়ে। রাত 12টা বাজে, তখন কলিং বেলের আওয়াজ শুনে তানিশার ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখে ফুল রেতোরা মুখের সামনে নিয়ে একজন দাঁড়িয়ে আছে, আর হাতে গিফটের প্যাকেট। কে আপনি? এত রাতে কেন এসেছেন? হ্যাপি বার্থডে টু ইউ মাই জানু। থ্যাংক ইউ। সারপ্রাইজটা কেমন দিলাম? তুমি খুশি? না না। কেন? আমার সাথে ঝগড়া করলা, আবার আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছো। কত কষ্ট পাইছি তা জানো? একটু আমার কষ্টটা ভাবলে না। সরি সোনা বউ আমার, তোমাকে সারপ্রাইজ দিব বলে এমন করছি, সরি। আর এমন করবে না, আমার শুধু তুমি থাকলেই হবে। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। মুইনের বাবা মা এসেছে, সবাই মিলে একসাথে কেক কাটলো। মুইন তানিশাকে চুড়ি, শাড়ি, মেকআপ, কানের দুল দিয়েছে। এগুলো পেয়ে তানিশা খুব খুশি। খুনসুটি, মান অভিমান, ভালোবাসা নিয়ে চলতে থাকে মুইন তানিশার সংসার। কিছুদিন ধরে তানিশার শরীর ভালো লাগছে না, বেশিরভাগ সময় শুয়ে থাকে, ভালো করে খাবার খায় না। এসব দেখে তার শাশুড়ি বলল, তোকে নিয়ে আজকে আমি ডাক্তারের কাছে যাব, নাস্তা করে নে। না মা, আমার যেতে ইচ্ছে করছে না। কোনো কথা না, খেয়ে রেডি হয়ে নে। মা তুমি? একদম চুপ। তানিশা খেয়ে রেডি হয়ে ডাক্তারের কাছে যায়। কিছু টেস্ট দিয়েছে, তার রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে যায়। রোগী আপনার কি হয়? আমার ছেলের বউ। ওর কি হয়েছে? সবকিছু ঠিকঠাক ভালো আছে, আপনি দাদি হবেন। আলহামদুলিল্লাহ।
এখন থেকে বেশি করে খাওয়া দাওয়া করবে, রেস্টে থাকবেন, ঔষধ লিখে দিয়েছি, এগুলো খাবেন। হুম। তানিশার শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যায়। মঈন আর ওর বাবাকে ফোন করে জানিয়ে দেয় তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে যেন। কি গো, এত তাড়াতাড়ি আসতে বললে কেন? আগে মিষ্টি খাও, পরে বলছি। মা, বাড়িতে কেউ এসেছে নাকি? হ্যাঁ, তুই তানিশার কাছে যা। মঈনে তার রুমে চলে গেল। কে এসেছে তা বলো। তুমি দাদা হবে, নতুন অতিথি আসতে চলেছে। এত ভালো খবর, তা আগে বলতে আমি বাড়ি আসার সময় মিষ্টি কিনে পাড়ায় দিতাম। এখন কিনে নিয়ে আসো, যাও। মায়া, আমাদের বাড়িতে কে এসেছে? নতুন একজন। সে কে? মঈনের হাতটা তানিশার পেটের উপর রেখে বলল, এখানে একজন আছে। ইয়াহু, আমি বাবা হব, আমি বাবা হব। চিল্লায় কি পাড়া জানাবে? হ্যাঁ, জানাবো। পাগল একটা। এখন কি চা খাবে? হুম, আর মিষ্টিও। আচ্ছা, আমি নিয়ে আসছি। না না না, তুমি এখন থেকে কোনো কাজ করবে না, শুধু খাবে আর ঘুমাবে। সারাদিন শুয়ে বসে থাকা যায় নাকি? হ্যাঁ যাই, এতদিনে যত কষ্ট পেয়েছি তা আজকে শেষ হলো। সত্যি আমি অনেক খুশি, বেস্ট গিফটটা দিছো। আচ্ছা, তোমাদের বাড়িতে খবরটা জানিয়েছো? হুম। এখন থেকে মঈন তানিশার খুব কেয়ার করে, সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করে, যখন যা প্রয়োজন তাই করে দেয়। দেখতে দেখতে মাস চলে আসে নতুন অতিথি আসার। একদিন তানিশার খুব ব্যথা ওঠে। মঈন ঘাবড়ে গিয়ে তার মাকে ডাকে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। সবাই উপস্থিত থাকে, শ্বশুর, শাশুড়ি, মা, বাবা, ভাই, বোন, নীরা, আবির ও মঈন। ডাক্তার আসে। মিষ্টি খাওয়ান, একসাথে 2 জন এসেছে। আলহামদুলিল্লাহ, সবাইকে মিষ্টি খাওয়াবো। বাচ্চারা আর মা 3 জনই ভালো আছে। আমরা কি এখন দেখা করতে পারি? হ্যাঁ, দেখা করে আসুন। 2টো ছেলেবাবু হয়েছে, সবাই খুশিতে আটখানা। কে কাকে কোলে নিবে তা নিয়ে মাতামাতি চলছে। সারা হসপিটাল মিষ্টি বিলি করছে। মঈন তানিশার পাশে গিয়ে বসলো। কেমন আছো? ভালো। তুমি কি কিছু খেয়েছো? না, তোমার এই অবস্থাতে আমার গলা দিয়ে খাবার নামতো নাকি? সবাই তো না খেয়ে আছে, তোমরা খেয়ে আসো। পরে যাচ্ছি। তুমি কিছু খাবে? না গো। পরের বার আবার 2 জন আনবে নাকি? ধুরো, কি সব যে বলো। ভালো কিছুই তো বললাম, ক্রিকেটের টিম হবে। চুপ করো, এখানে সবাই আছে, শুনতে পাবে। আমি খুব 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 খুশি, নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। সবাইকে এত খুশি দেখে আমার যে কত ভালো লাগতে আছে তা বলে বোঝানো যাবে না। আই লাভ ইউ মায়া। আই লাভ ইউ টু। মঈন বাচ্চাদের আর তানিশার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। শুরু হলো মঈন তানিশার নতুন অতিথিদের নিয়ে পথ চলা। ভালো থাকুক সবাই।